শপিং মলে গিয়ে আয়াত আর রোশনি আগে আগে হাঁটছে। এহসান তাদের পিছনে পিছনে যাচ্ছে। এহসান বার কয়েক চেষ্টা করেছে আয়াতের সাথে ভাব জমানোর, কিন্তু আয়াত তাকে পাত্তা দেয়নি। আয়াত হাঁটতে হাঁটতে তার পা ব্যথা হয়ে গেছে। সেই 2 ঘন্টা যাবৎ রোশনি তাকে গরুর মতো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। একবার এই দোকান যাচ্ছে তো আরেকবার অন্য দোকানে। কোনটা রেখে কোনটা ভালো হবে ভাবতে ভাবতেই পুরো শপিং মল দুবার টহল দেওয়া শেষ। আয়াতের শরীরে আর শক্তি নেই। রোশনি এখনও অনেক কিছু কেনা বাকি। আয়াতের এখন একটু রেস্ট নেওয়া প্রয়োজন। আয়াত রোশনিকে বলে ওঠে, তোমার তো এখনো অনেক কিছু কেনা বাকি আছে, তুমি তাহলে কেনো, আমি বরং কোথাও গিয়ে একটু রেস্ট নিই। এ বাবা, কি বলো? তুমি পছন্দ করে দিবে না আমাকে? প্লিজ রোশনি, তুমি একটু কষ্ট করে নিয়ে যাও না। আর তোমার ভাই তো আছে, আমি বরং গিয়ে একটু বসি। ঠিক আছে, তাহলে তুমি সাথে চলে যাও, ওখানে রেস্টুরেন্ট আছে। তুমি গিয়ে ঠান্ডা কিছু খাও আর একটু রেস্ট নাও। আর চলে যেতে নিলে এহসান বলে ওঠে। কোথায় যাচ্ছ? সে একটু দূরে থাকায় এতক্ষণ তাদের কথা শুনতে পায়নি। আমি ছাদে যাচ্ছি, একটু বসবো। তো একা কেন যাচ্ছ? আমিও যাব, চলো। এহসানের এত আদিক্ষেতা আয়াতের একটু ভালো লাগছে না। না না না, প্রয়োজন নেই, আমি একা যেতে পারবো। আপনি বরং রশনির সাথে যান, ওকে কেনাকাটা করতে একটু সাহায্য করুন। শিওর তো? হ্যাঁ হ্যাঁ, আপনাদের কেনাকাটা শেষ হলে আমাকে কল দিলে আমি চলে আসবো। ওকে, আমাদের বেশি সময় লাগবে না, তুমি সাবধানে থেকো। ঠিক আছে। না, আয়াত চলে যায় সেখান থেকে। একটু দূরে যেতেই আয়াত লক্ষ্য করে একটা ছেলেও তার পিছন পিছন যাচ্ছে। আয়াত অনেকক্ষণ থেকে খেয়াল করছিল, ছেলেটা বারবার তাদের দিকে তাকাচ্ছিল। তারা যেদিকে যাচ্ছিল ছেলেটাও সেদিকে যাচ্ছিল, কিন্তু তখন এতটা পাত্তা দেয়নি। এখন আয়াতের মনে হচ্ছে ছেলেটা নিশ্চয়ই তাকে ফলো করছে। ছেলেটাকে দেখে একটু সন্দেহই ভয় জেগে ধরে আয়াতের মনে। ছেলেটার কোনো উদ্দেশ্য নেই তো আবার, মনে মনে ভাবে আয়াত। আয়াত যেদিকে যাচ্ছে ছেলেটাও আয়াতের পিছনে যাচ্ছে। আয়াত দ্রুত গতিতে সিঁড়ির কাছে চলে আসে। আয়াত ছাদে উঠতে যাবে, এমন সময় আবার একবার পিছন ফিরে তাকায়। পিছন ফিরে দেখতে পায় ছেলেটি আর নেই। আয়াত চারপাশে একবার চোখ বোলায়, মনে মনে বলে ওঠে, এক্ষুনি এখানে ছিল, হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। যাক বাবা, যেখানেই যাক আমার কি, গেছে ভালো হয়েছে, চিন্তামুক্ত হলাম। বলে আয়াত ছাদে চলে যায়। ছাদে গিয়ে একটা কিনারায় বসে পড়ে। ব্যাগ থেকে ফোন বের করে দেখে তানহা তাকে অনেকবার ফোন দিয়েছে। ওই দিনের পর আর তানহার সাথে কথা হয়নি তার। রায়হান ভাইয়ের খোঁজও নেওয়া হয়নি। খারাপ লাগে আয়াতের। মানুষটা ভালোবেসে ছিল, কোনো পাপ তো করেনি। একবার খোঁজ নেওয়া উচিত ভেবে তানহাকে কল দেয়। কথা বলতে বলতে প্রায় 10 মিনিটের বেশি হয়ে যায়। তানহার সাথে কথা শেষ করে ফোনটা রেখে দেয়। মাথা ব্যথা করছে তার। মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ ওভাবেই থাকে। কিছু একটা মনে করে চোখ খুলে আয়াত সামনে তাকাতেই অবাক হয়ে যায় সে। পুরো ছাদ খালি, কোনো মানুষ নেই এখানে। একটু আগেও কয়টা মানুষ ছিল, কোথায় গেল সব? আয়াত আশেপাশে ভালো করে একবার দেখে নেয়। না, এখানে মানুষ তো দূরের কথা, একটা কাক পক্ষীও নেই। পুরো ছাদ জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। এবার কিছুটা ভয় পায় আয়াত। বের হওয়ার জন্য উঠে পড়ে জলদি। দরজার কাছে যেতে দেখতে পাই দরজা ভেতর থেকে লাগানো। একটু আগেই তো এই দরজা দিয়ে এসেছিল সে, এখন এটা বন্ধ কেন? আয়াত বার কয়েক জোরে জোরে দরজায় ধাক্কা দেয়, কিন্তু কারোর কোনো সারা শব্দ আসে না। এবার মোবাইল হাতে নিয়ে রোশনিকে কল দিতে যায়। হঠাৎ আয়াতের চারিদিক থেকে ধোঁয়া উঠতে থাকে। ধোঁয়ার কারণে আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। আয়াত হাত দিয়ে ধোঁয়া তাড়ানোর চেষ্টা করে। ধোঁয়ার কারণে আয়াতের কাশি উঠে যায়। কাশতে কাশতে আয়াতের চোখ যায় সামনে। ধোঁয়া খানিকটা কমেছে। আয়াত হাত দিয়ে আবারও ধোঁয়া তাড়ানোর চেষ্টা করে। সামনের দিকে ভালো করে লক্ষ্য করে। আয়াত দেখতে পাই তার থেকে কয়েক হাত দূরে একটি লোক দাঁড়ানো। আয়াত ভালোভাবে দেখার চেষ্টা করে লোকটিকে। আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে আসে, আরে এটা তো সেই ছেলেটা যে একটু আগে তার পিছে নিয়েছিল। এখানে কি করছে? লোকটা কি তার কোনো ক্ষতি করতে এসেছে? আয়াত ঘাবড়ে যায়, দৌড়ে দরজার কাছে যায়। আয়াত জোরে জোরে দরজা ধাক্কানো শুরু করে, সাহায্যের জন্য চেঁচাতে শুরু করে। আয়াত আবার পিছনে ফিরে তাকায় লোকটার দিকে। লোকটা এখনও ঠাই একইভাবে দাঁড়িয়ে আছে। লোকটাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আয়াত আরও ভালোভাবে লক্ষ্য করে।
আয়াত খেয়াল করে লোকটা সোজা হয়ে তার দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু কোনো নড়াচড়া করছে না। আয়াত এবার লোকটার দিকে পুরোপুরি ঘুরে সতর্কতার সহিত লোকটাকে পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে পরখ করে নেয়। খেয়াল করে দেখে অল্প বয়সী একটা ছেলে, 23 থেকে 24 বছরের বয়স হবে হয়তো। ছেলেটার গলার কাছে গিয়ে চোখ আটকে যায় আয়াতের। ছেলেটার গলার মাঝ বরাবর একটা ছুরি দেখা যাচ্ছে। কেউ একজন তার গলায় ছুরি ধরে আছে। ছেলেটার হাত পিছন দিকে বাঁধা। সাথে সাথে আয়াতের শরীরের সকল লোম খুব সজাগ হয়ে যায়, হাঁটু কাঁপছে তার। ছেলেটার পিছন থেকে হঠাৎ করে আরও একটা লোক বেরিয়ে আসে। এতক্ষণে ধোঁয়াটা পুরোপুরি সরে গিয়েছে। সব কিছু এখন আগের মতো স্পষ্ট দেখা যাচ্ছে। লোকটার পুরো শরীর কালো কাপড় দিয়ে ঢাকা, মুখে মাস্ক লাগানো, পরনে কালো কোট, হাতে কালো গ্লাভস, পায়ে কালো বুট। লোকটার শরীরের একটা অংশ দেখা যাচ্ছে না, চোখে কালো চশমা লাগানো। এবার আয়াত কিছুটা পিছিয়ে যেতে থাকে, টেবিলের সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। ছেলেটা তার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। ছেলেটার চোখে পানি চিকচিক করছে। ছেলেটা আয়াতের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমি আর কখনো আপনার পেছনে যাব না। আমার ভুল হয়ে গেছে, ওনাকে বলেন না। আয়াত চোখ তুলে লোকটার মুখের দিকে তাকায়, কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি করছেন? ওনাকে ছেড়ে দিন, আমি ক্ষমা করে দিয়েছি ওনাকে। লোকটা যেন ওদের কোনো কথাই শুনতে পায়নি। ছেলেটার গলার কাছে ছুরিটা আরেকটু চেপে ধরে। ছুরিটা এত ধারালো ছিল যে সাথে সাথেই একটু কেটে যায়। ফিনকি দিয়ে রক্ত বেরোনো শুরু করে। এবার ছেলেটা চিৎকার দিয়ে বলা শুরু করে, প্লিজ আমাকে মারবেন না, আমি কথা দিচ্ছি আমি এরকম আর কখনো করব না। ম্যাডাম প্লিজ আমাকে ছেড়ে দিতে বলেন, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি বলেই কান্না করে দেয় ছেলেটা। আর কিছু বলতে পারে না ছেলেটা। তার আগে লোকটা ছুরি দিয়ে ছেলেটার গলা কেটে দেয়। গড়গড়ে করে রক্ত বের হতে থাকে। লোকটা ছেলেটাকে ছেড়ে দেয়। ছেলেটা ফুলরে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে। জবে করা গরুর মতো ছেলেটার গলা কেটে দিয়েছে লোকটা। না! চিৎকার দিয়ে ওঠে আয়াত। তার শরীর কাঁপছে, আর দাঁড়াতে পারছে না। লোকটা এখানেই থেমে যায়নি। এরপর একটা চাইনিজ কুড়াল নিয়ে আসে, বসে পড়ে ছেলেটার কাছে। এদিকে আয়াত শক খেয়ে পাথর হয়ে গেছে, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। লোকটা কুড়াল দিয়ে ছেলেটার গলা বরাবর একটা কোপ বসাই, সাথে সাথেই ছেলেটার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। রক্ত ছিটকে পড়ে লোকটার শরীরে লেগে যায়। ছুরির মাথা দিয়ে ছেলেটার চোখ দুটি তুলে ফেলে। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে যায়। লোকটা এবার ছেলেটার পায়ের কাছে গিয়ে দাঁড়ায়। এরপর ছেলেটার পায়ের কাছে বসে পড়ে। হাঁটু বরাবর সজোরে একটা কোপ বসিয়ে দেয়। পরপর কয়েকটা কোপ মারতে থাকে পা দুটিতে। খানিকেই পাগুলো কয়েক টুকরো হয়ে যায় আর ঠাস করে নিচে পড়ে যায়। নিভু নিভু চোখে তাকিয়ে আছে ছেলেটির দিকে। লোকটা এবার ছেলেটার পেট বরাবর কোপ বসায়, শরীরটাকে আরও কয়েক টুকরো করে ফেলে মুহূর্তেই। এরপর কোড়াল রেখে ধীরে ধীরে আয়াতের দিকে এগিয়ে আসে। আয়াত ঝাপসা চোখে তাকিয়ে আছে লোকটার দিকে। এবার লোকটা আয়াতের পাশে হাঁটু গেড়ে বসে। আয়াতের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে ওঠে, বেবি গার্ল। শব্দটা কর্ণকুহরে পৌঁছাতেই চোখটা বন্ধ করে নেয় আয়াত। আর কিছু মনে নেই তার। চোখে মুখে পানি পড়তেই ধীরে ধীরে চোখ খুলে তাকায় আয়াত। আশেপাশে একবার চোখ বুলিয়ে নেয়। কয়েকটা মুখ তার দিকেই তাকিয়ে আছে উৎসুক দৃষ্টিতে, কিন্তু চেহারা স্পষ্ট না। আবার ঢলে পড়তে নিলে এবারে সে ধরে ফেলে রোশনি। গালে হালকা চাপ দিয়ে ডেকে ওঠে, আয়াত, এই আয়াত, কি হয়েছে তোমার? চোখ খোলো। পরিচিত আওয়াজ কর্ণকুহরে যেতেই আবার ধীরে ধীরে চোখ মেলে তাকায় আয়াত। বার কয়েক চোখের পাতা ঝাপটায়। ধীরে ধীরে চারপাশ স্পষ্ট হচ্ছে। চারপাশ স্পষ্ট হতেই দেখতে পাই সে এখনো একই জায়গায় পড়ে আছে। আর দ্রুত সামনে তাকায়, যেখানে ছেলেটাকে মেরেছে সেই জায়গায় ভালোভাবে চোখ বুলায়। কই, কিছুই তো দেখতে পায় না আয়াত। জায়গাটা একদম পরিষ্কার চকচকে, কোনো রক্তের ছিটে ফোটাও নেই। আয়াত স্পষ্ট দেখছিল সব। এখানে লোকটা ছেলেটাকে মেরেছে, সব মনে আছে তার একদম স্পষ্টভাবে। কিন্তু এখন কিছু দেখছে না কেন সে? রোশনির কথায় ধ্যান ভাঙে আয়াতের। কি হলো বলো, কি হয়েছে তোমার? শরীর কি বেশি খারাপ ছিল? আয়াত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে রোশনির দিকে। কিছু বলো আয়াত।
রোশনির মুখ থেকে কথা ঘুরিয়ে আশেপাশে দেখে মানুষজন এখনো তাকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে তো কোনো মানুষ ছিল না, এখন এত মানুষ এলো থেকে ভাবতে থাকে আয়াত। এর মধ্যেই এহসান এসে আয়াতের সামনে বসে। সে এতক্ষণ একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিল। রোশনি যখন আয়াতের কথা তাকে জানায়, হুড়মুড়িয়ে এসে উপস্থিত হয় এখানে। আয়াতের দিকে তাকিয়ে একটার পর একটা প্রশ্ন করতে থাকে এহসান। কিছুটা বিরক্ত হয় আয়াত, একসাথে এতগুলোর কথার উত্তর কোনটা দিবে, তাই সে চুপ করে থাকে। তার মাথায় শুধু তখনকার কথাই ভাসছে। এহসানের নন স্টপ প্রশ্নে এবার আয়াত তাকাই এহসানের দিকে। লোকটার চোখে মুখে আতঙ্ক স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই এবার আয়াত নরম কণ্ঠে বলে ওঠে, বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চলুন, আমার শরীর খারাপ লাগছে। রোশনি আয়াতকে ধরে ওঠায়, পায়ে পায়ে নিয়ে যায় দরজা পর্যন্ত। আয়াত এখনো ভাবছে তার সাথে এসব কি হচ্ছে। ভাবনার মাঝে কিছু একটা মনে পড়তে দ্রুত মাথা ঘুরায় পিছনে। চারপাশে আবার একবার চোখ বুলে ছাদের এক কোণে গিয়ে চোখ আটকে যায় আয়াতের। দেওয়ালে পিছন থেকে মাস্ক পরা লোকটা তার দিকেই তাকিয়ে আছে। যদিও লোকটার চোখে চশমা ছিল, তাও আয়াত স্পষ্ট বুঝতে পারছে লোকটা তার দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ডের জন্য হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় আয়াতের। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয়, শরীর মৃদু কাঁপছে। পড়ে যেতে নিলে রোশনি শক্ত করে ধরে নেয় কাঁপা কাঁপা চোখে। আবার ধীরে ধীরে সামনের দিকে তাকায় আয়াত। তার চাহনি লক্ষ্য করে রোশনিও সেদিকে তাকায়। কিছুই দেখা যাচ্ছে না। আয়াতও আর লোকটাকে দেখতে পাচ্ছে না কাউকে খুঁজছো আয়াত? না, চলো। বলে ধীর পায়ে নেমে যায় ছাদ থেকে। বাড়িতে পৌঁছে আয়াতকে তার রুমে নিয়ে যায় রোশনি। খাটে বসে মেয়েটকে বলে এক গ্লাস লেবুর শরবত বানিয়ে নেয়। শরবতটা খেয়ে কিছুটা স্বস্তি পায় আয়াত। রোশনি আয়াতের পাশে গিয়ে বসে, প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায় আয়াতের দিকে। এবার বলো, তখন কি হয়েছিল? তোমার শরীর এতটা খারাপ ছিল না যে জ্ঞান হারিয়ে ফেলবে? এবার কি বলবে আয়াত? কিভাবে বলবে? কেউ তো তাকে বিশ্বাস করবে না। কি বলা উচিত এখন তার? রোশনি আবার জিজ্ঞেস করে, তুমি কি কোনো কিছু দেখে ভয় পেয়েছিলে? আয়াত থমথমে মুখ নিয়ে তাকাই রোশনির দিকে। আচ্ছা রোশনি, আমাকে এটা বলো, তুমি কিভাবে জানলে আমি ছাদে অজ্ঞান হয়ে পড়েছিলাম? আমি আর ভাইয়া যখন কেনাকাটায় ব্যস্ত ছিলাম, হঠাৎ ভাইয়ের একটা ক্লায়েন্টের সাথে দেখা হয়েছে। ভাইয়া ওনার সাথে বেরিয়ে যায়। আমার একা একা আর ভালো লাগছিল না দেখে তোমাকে কল দিই, বাসায় চলে আসবো ভেবে। কিন্তু অনেকবার কল দেওয়ার পরে তুমি কল ধরছিলে না। তোমার কিছু হয়েছে কিনা সেটা ভেবে আমি টেনশনে পড়ে যাই। এর কিছুক্ষণ পর তোমার নাম্বার থেকে কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে কোনো ছেলের আওয়াজ পাই। কি বলেছে ছেলেটা? সে বলেছিল ফোনটা যার, সে এখানে ছাদে অজ্ঞান হয়ে পড়ে আছে। আপনারা যদি আশেপাশে থাকেন তাহলে দ্রুত এসে এনাকে নিয়ে যান। এরপর আমি ভাইকে কল করে জানাই, আর জলদি ছাদে গিয়ে দেখি তুমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে পড়ে আছো। আচ্ছা রোশনি, তুমি ছাদে গিয়ে কিছু দেখেছিলে? মানে সন্দেহজনক কিছু? আর আমি কি ওখানে একা ছিলাম? না তো, কোনো সন্দেহজনক কিছুই দেখিনি। আর রেস্টুরেন্ট কি কেউ একা থাকে নাকি? তুমি ছাড়া ওখানে আরও অনেক মানুষ ছিল। আচ্ছা সত্যি করে বলো তো কি হয়েছে? না, তেমন কিছু হয়নি। আমি আসলে ছোটবেলা থেকে বেশি স্ট্রেস নিতে পারি না। হঠাৎ এত হাঁটাহাঁটি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এজন্য শরীর খারাপ হয়ে গিয়েছে। আচ্ছা তাহলে তুমি এখন রেস্ট করো, আমি পরে আসবো। বলে চলে যায় রোশনি। আর ভাবনায় পড়ে যায়, ও যখন ছিল তখন সব মানুষ কোথায় ছিল, আর যে ছেলেটাকে মেরেছে তার লাশ কোথায়? তখনকার ঘটনাটা আবার মাথা চাড়া দিয়ে ওঠে। সেই ভয়ঙ্কর ঘটনাটা মনে পড়তেই গা গুলিয়ে ওঠে। দৌড়ে চলে যায় ওয়াশরুমে, গড়গড় করে বমি করে দেয়। কোনো রকম ফ্রেশ হয়ে এসে খাটে বসে। মাথাটা ভন ভন করে ঘুরছে তার। না, আর কিছু ভাবতে পারছে না সে। ছোট্ট মাথায় আর কোনো প্রেশার দিতে পারছে না। শুয়ে পড়ে আয়াত। আচ্ছা আকাশ ভাইয়া, তুমি এত সুন্দর করে পেইন্টিং কিভাবে করো বলো তো? চাঁদের কথাই হাসে আকাশ। আমাকেও শেখাও না। তুই শিখে কি করবি চাঁদ? আমি তোমার আর আমার ছবি আঁকবো। আকাশ তাকায় চাঁদের দিকে। কি মিষ্টি মেয়েটা, গাল দুটো ফুলকো ফুলকো, মুখে মিষ্টি হাসি। তোর এত কষ্ট করতে হবে না, আমি তোর ছবি আঁকবো। সত্যি আকাশ ভাইয়া? হ্যাঁ সত্যি। তুমি যখন অনেক বড় হবে তখনও কি তুমি এরকম পেইন্টিং করবে? হ্যাঁ চাঁদ। না আকাশ ভাইয়া,
তুমি শুধু আমার ছবি আঁকবে, বড় হয়েও শুধু আমার ছবি আঁকবে। তাহলে তুই বল, বড় হয়ে আমি কি করব? তুমি তো অনেক ভালো গান গাইতে পারো, তাহলে বড় হয়ে তুমি গান গাইবে। তুই বলতে চাইছিস আমি বড় হয়ে সিঙ্গার হতাম, তাই তো? হ্যাঁ। আবার কিছু একটা মনে করে চাঁদ। না না না, তুমি বড় হয়ে সিঙ্গার হবে না, অন্য কিছু হবে। মাত্রই তো বললি সিঙ্গার হতে। না না না, তুমি শুধু আমার জন্য গান গাইবে, অন্য কারোর জন্য কখনো গান গাইবে না। তুমি যদি বড় হয়ে সিঙ্গার হও তাহলে সবাই তোমার গান শোনার জন্য পাগল হয়ে যাবে, তখন তোমার অনেক বন্ধু হয়ে যাবে। বন্ধু হলে কি হবে? না, তোমার বন্ধু শুধু আমি। বড় হলেও আমি শুধুমাত্র তোমার বন্ধু থাকবো। আমাকে কথা দাও, আমাকে ছাড়া কাউকে তুমি কখনো বন্ধু বানাবে না। আচ্ছা, বানাবো না। না না না, আমাকে ছুঁয়ে কথা দাও। এই তোকে ছুঁয়ে কথা দিলাম, তোকে ছাড়া আর কোনো বন্ধু বানাবো না আমি। এবার খুশি? হ্যাঁ, খুব খুশি। আচ্ছা, এখন দেখি তো কি আঁকছো তুমি। আকাশ এতক্ষণ চাঁদেরই একটা ছবি আঁকছিল। ওমা, এটা তো আমার ছবি, কি সুন্দর হয়েছে আকাশ ভাইয়া। বলে আকাশের উপর ঝাঁপিয়ে পড়ে, জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে। থ্যাংক ইউ আকাশ ভাইয়া, ইউ আর দ্য বেস্ট। আকাশও চাঁদের তনু শরীরটা জড়িয়ে ধরে, কপালে ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। ভালোবাসা, হ্যাঁ ভালোবাসাই তো। এই পিচ্ছি মেয়েটাকে তো সে মায়ের পরে সবচেয়ে বেশি আপন ভেবেছে, সবসময় নিজের সাথে সাথে রাখতে চাই সারা জীবনের জন্য। এটাই তো ভালোবাসা হলো, তাই না? একগাল হেসে দেয় আকাশ, ভিতর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। ঘুম ভেঙে যায় আয়াতের। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। উঠে পড়ে আয়াত। এর মাঝে মেড এসে ডেকে যায় খেতে যাওয়ার জন্য। আয়াত ফ্রেশ হয়ে আসছি বলে ফ্রেশ হতে চলে যায়। শাও নিয়ে বেরিয়ে আসে আয়াত। এখন একটু শান্তি লাগছে, শরীর হালকা লাগছে। আয়াত হাঁটুর উপর অবধি গোলা একটা টপস পরেছে, সাথে প্যান্ট কাট পায়জামা। চুল মুছতে মুছতে আয়াত আয়নার সামনে এসে দাঁড়ায়। আয়নায় পূর্ণ দৃষ্টি ফেলে উপর নিচ পর্যন্ত একবার ভালোভাবে দেখে নেয় নিজেকে। মনে মনে কিছু একটা ভাবে, ভাবনার মধ্যেই ফোন বেজে ওঠে। এদিক ওদিক চোখ ঘুরিয়ে ফোন খুঁজতে থাকে, কিন্তু ফোনটা পাচ্ছে না। পরে খেয়াল করে বেডসাইড টেবিলের উপর তার হ্যান্ডব্যাগের মধ্যে থেকে ফোনের আওয়াজ আসছে। তখন আসার পর থেকে আর ফোন হাতে নেয়নি, তাই বের করতে ভুলে গিয়েছে। এগিয়ে যেতে যেতে ফোনটা কেটে যায়। দুনিয়া কাঁপিয়ে আবারও ফোনটা বেজে ওঠে। আয়াত গিয়ে ব্যাগ থেকে ফোনটা হাতে নেয়। ফোন নিতে গিয়ে আয়াত লক্ষ্য করে ব্যাগের মধ্যে ছোট্ট একটা গিফট বক্স। আয়াত আগে ফোনটা রিসিভ করে। তার মা ফোন করেছে, আজকে সন্ধ্যায় অনুষ্ঠানে তার পরিবারের লোকজন আসবে, এটা জানাতেই তার মা ফোন করেছে। আয়াত খুশি হয়ে যায় তার মা বাবা আসবে শুনে। অপরিচিত মানুষের সাথে থেকে মা বাবা ভাইকে অনেক মিস করেছে সে। যদিও এই পরিবারের মানুষগুলো যথেষ্ট ভালো মানুষ আর তাকে অনেক আদর যত্ন করে, কিন্তু তাও পরিবারের মানুষ ছাড়া সে কখনো অন্য কোথাও থাকেনি। মায়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে রেখে দেয়। ফোন রেখে দিয়ে এবার গিফটটা হাতে নেয় আয়াত। গিফটটা নিয়ে খাটে বসে পড়ে। উল্টে পাল্টে একবার ভালো করে দেখে নেয়। এর আগেও সে অনেক গিফট পেয়েছে, সবগুলো সাইকেল লোকটা পাঠিয়েছিল, কিন্তু এবারে গিফটটা একটু আলাদা। আগের গিফটগুলোর সাথে কোনো মিল নেই। মনে হচ্ছে এটা অন্য কেউ দিয়েছে। কে দিতে পারে ভাবে আয়াত। আর তার ব্যাগের মধ্যেই কেন? গিফটটা খুব সুন্দর, গোল্ডেন আর হোয়াইট এর কম্বিনেশনে একটি র্যাপিং পেপার দিয়ে মোড়ানো, উপরে একটা পিঙ্ক বউ বিরন বাঁধা। আয়াত ভাবতে থাকে কি হতে পারে। নিজের ভাবনাকে আর আশকারা না দিয়ে আস্তে আস্তে র্যাপিং পেপারটা খুলতে থাকে। র্যাপিং পেপার খুলতে ভিতরে মাঝারি সাইজের একটা ছোট বক্স দেখতে পাই, সাথে একটা নীল চিরকুট। বক্সটা বাহির থেকে সম্পূর্ণ লাল, বোঝা যাচ্ছে না ভিতরে কি আছে। আয়াত আগ্রহ নিয়ে বক্সটা খুলে। বক্সটা খুলতেই আয়াত ব্ল্যাঙ্ক হয়ে যায়। তার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। কয়েক সেকেন্ড বক্সের দিকে তাকিয়ে থাকে। আপনা আপনি হাত মুখের উপর চলে যায়। মুখের উপর হাত রেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। দেখছে সে দুটো চোখ তার দিকে তাকিয়ে আছে। ঝটকা মেরে বক্সটা দূরে ফেলে দেয়। কিছুটা পিছিয়ে যায় আয়াত। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। আয়াতের শরীর কাঁপা শুরু করে, হিসকি তুলে কান্না শুরু করে দেয়। খানিকক্ষণ রুমে নীরবতা বিরাজ করে, শুধু মাঝে আয়াতের ফোপানোর শব্দ শোনা যায়। আয়াত এবার নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে। কাঁপা কাঁপা হাতে চিরকুটটা তুলে নেয়।
রিল্যাক্স বেবি গার্ল, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। এগুলো আসল চোখ না, নকল। তুমি কি ভেবেছিলে এগুলো ওই ছেলেটার চোখ, তাই তো? আই উইশ যদি সত্যি সত্যি ওই ছেলেটার চোখগুলোকে তোমাকে দিতে পারতাম, কিন্তু এখন তো তুমি অন্য মানুষের বাসায়। এখন দিলে তো তুমি ওই কাঁটা আঙ্গুলের মতো পুড়িয়ে ফেলতে পারবে না, তাই না? এই জন্য আসল চোখ দিয়ে তোমাকে আর বিব্রত করলাম না। কিন্তু চিন্তা করো না, ওই ছেলেটার চোখ আমি রেখে দিয়েছি, যাতে বারবার ওই চোখগুলো দেখে আমার মনে পড়ে তোমার দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখগুলো ঠিক এইভাবে তুলে নেব। আর শোনো, তুমি ওই বাড়িতে এতদিন কি করছো? ওই বাড়িতে তো দুটো ছেলে আছে, তাদের থেকে দূরে থাকবে, না হলে তোমার ভুলের শাস্তি তাদেরকে পেতে হবে। আবার কখনো গিফট পাঠাবো তোমার জন্য, ততদিন নিজের খেয়াল রেখো। বাই বেবি গার্ল। কোনো রকম চিকুট পড়ে শেষ করে আয়াত। তার কোন পাপের শাস্তি স্বরূপ এরকম একটা লোকের পাল্লায় পড়েছে ভেবে পায় না আয়াত। নিস্তব্ধ হয়ে যায় পুরো রুম, পিনপতন নীরবতা। একটু পরপর হাওয়ায় ভেসে আসছে আয়াতের নিঃশ্বাসের শব্দ, যার দরুন রুমটা অনেক ভারী হয়ে পড়েছে। আয়াত ধীর পায়ে উঠে নকল চোখগুলো হাতে নেয়। এগুলো সত্যি নকল, কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এগুলো নকল। নকল চোখগুলো আর চিকুটটা হাতে নিয়ে আবার তার ব্যাগে রেখে দেয়। কারোর হাতে পড়লে সমস্যা হবে, তাই অন্য কোথাও রাখে না। এরপর অন্য গায়ে জড়িয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে যায়। খিদে পেয়েছে তার, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, এখন তার খাওয়া প্রয়োজন। সে সকালবেলা খেয়েছে আর এখনো কিছু খায়নি। রুম থেকে বের হয়ে দরজা লক করে পিছনে ফিরতে জোরে ধাক্কা খায় কোনো শক্ত পুরুষালী দেহের সাথে। চোখ মুখ খিচে বন্ধ করে নেয় আয়াত। ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে একজোড়া শক্ত হাত পিছন থেকে জড়িয়ে নেয় আয়াতকে। এদিকে কোমর ভেঙে গেছে ভেবে আয়াত ভরকে যায়। কোমর ভাঙলে কি হবে? তাকে খাটে শুয়ে থাকতে হবে, কারোর সাহায্য ছাড়া সে চলতে পারবে না। আরও হাবিজাবি অনেক কিছু ভাবতে থাকে আয়াত। কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, সে এখনো পড়ে যাচ্ছে না কেন? নিজের অবস্থান কোথায় তা দেখে আস্তে আস্তে চোখ খুলে আয়াত। ইলাপ তাকে জড়িয়ে ধরে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আর চোখ খুলতেই চোখাচোখি হয়ে যায় দুজনের। নীল চোখ দুটি আয়াতের মুখে নিবদ্ধ, চোখের পলকটুকু পড়ছে না ইলাপের। আয়াত এক দৃষ্টিতে তাকিয়ে আছে, শান্ত চোখ, হালকা গোলাপি দুটো চিকন ঠোঁট, এলোমেলো মসৃণ চুলগুলো কপালে গড়াগড়ি খাচ্ছে। কয়েকদিন ক্লিন শেভ না করাই খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে, তীক্ষ্ণ চোয়াল। আয়াত এক মনে ইলাপকেই দেখছে। চটজলদি আয়াত উপলব্ধি করে লোকটা বেশ সুদর্শন, আর লোকটাকে আয়াতের অনেক চেনা চেনা লাগে, বিশেষ করে ওই নীল দুটি চোখ। এগুলোর সাথে সে পরিচিত, ভীষণ কাছের মনে হচ্ছে তার। আয়াত নিজের অজান্তেই হাত রাখে ইলাপের গালে। ইলাপের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে দিতে থাকে। ইলাপ এখনও এক দৃষ্টিতেই আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াত নরম কণ্ঠে ছোট্ট করে বলে ওঠে, আপনাকে আমার অনেক চেনা চেনা লাগে, মনে হচ্ছে আপনি আমার খুব কাছের কেউ। ইলাপ এখনও তাকিয়ে আছে আয়াতের দিকে, চোখে তার ঘোর লেগে যাচ্ছে। আয়াত আরেকটি হাত বাড়িয়ে দেয় ইলাপের আরেক গালে। ঠান্ডা শীতল হাতের স্পর্শ পেয়ে ইলাপ কিছুটা কেঁপে ওঠে। আয়াত এক হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ইলাপের ঠোঁট ছুঁয়ে দেয়। ইলাপ আলতোভাবে চুমু খায় আয়াতের বৃদ্ধা আঙ্গুলিতে। আয়াত আবেশে চোখ বন্ধ করে নেয়। আয়াতকে দেখে ইলাপ মুচকি হাসে। দূর থেকে তাদের এসব কেউ একজন সূক্ষ্ম নজরে পরখ করছে। রাগে তার শরীর কাঁপছে। সে বিড়বিড় করে বলে ওঠে, এটা কখনোই হতে পারে না, আমি কিছুতেই এটা হতে দেব না। এরপর আড়াল হয়ে যায়। ইলাপার আয়াত এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। হঠাৎ কারোর হাঁটার আওয়াজ কানে আসতেই ধ্যান ভাঙে ইলাপের। শক্ত হয়ে আসে তার চোয়াল। চোখ ঘুরিয়ে দেখতে পাই কেউ এদিকে আসছে। ইলাপ খেয়াল করে কেউ একজন তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু আয়াত এখনও ইলাপের গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছে। হাঁটার আওয়াজ আরেকটু কাছ থেকে শুনতেই ইলাপ আস্তে করে আয়াতকে ছেড়ে দেয়। নিজের উপর ব্যালেন্স না থাকে ঠাস করে পড়ে যায় আয়াত। আল্লাহ, আমার কোমর শেষ বলে মৃদু চিৎকার দিয়ে ওঠে আয়াত। রোশনি এসে আয়াতকে পড়ে থাকতে দেখে দৌড়ে আয়াতের কাছে যায়। সে আয়াতকে ডাকতে এইদিকে আসছিল। আয়াত এখনও হাত দিয়ে কোমর ডলছে, ভালোই ব্যথা লেগেছে। কি হলো আয়াত, কিভাবে পড়লে? আয়াত আঙ্গুল দিয়ে সামনে ইশারা করে বলে,
উনি আমাকে ফেলে দিয়েছেন। কে ফেলে দিয়েছে? এখানে তো কেউই নেই। আয়াত দ্রুত সামনে তাকাই, মনে মনে বলে ওঠে, এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় গায়েব হয়ে গেল? উফ, সবাই তার সাথে এরকম লুকোচুরি কেন করে? দুনিয়াতে মশকরা করার জন্য সবাই তাকেই পেয়েছে নাকি? যে যখন পারছে তখনই তাকে বলদ বানিয়ে চলে যাচ্ছে। এখন তো নিজেকে পাগল মনে হচ্ছে, নিজের ওপরেই রাগ লাগছে। আয়াত আমতা আমতা করে বলে ওঠে। মানে ওনার সাথে পা লেগে পড়ে গেছি। রোশনি ধীরে ধীরে আয়াতকে ধরে ওঠায়। ব্যথায় আয়াতের মুখ থেকে মৃদু আওয়াজ বেরিয়ে আসে। তুমি ঠিক আছো? হাঁটতে পারবে তো? হ্যাঁ পারবো, চলো। আয়াতের খুব রাগ হচ্ছে ইলাপের উপর। ধরার কি দরকার ছিল তাকে? ধরছে যখন আবার ছেড়েই বা দিল কেন? অসভ্য লোক, জিরাপ একটা। এরকম হাজারটা গালি আয়াত মনে মনে ইলাপকে দিতে থাকে। আয়াতের রাগ কিছুটা তার চোখে মুখে ফুটে উঠেছে। এতক্ষণ দরজার আড়ালে থেকে আয়াতকে লুকিয়ে লুকিয়ে দেখছিল ইলাপ। আয়াতের রাগী মুখটা দেখে ইলাপ হেসে ওঠে। রেগে গেলে আয়াতের মুখটা একদম টমেটোর মতো হয়ে যায়। মন চায় হাত দিয়ে গালটা টেনে দিতে। ইলাপ ঠিকই বুঝতে পারছে আয়াত এখন মনে মনে তার গোষ্ঠী উদ্ধার করছে। ইলাপ চওড়া হাসি দেয়। পরক্ষণে কিছু একটা মনে পড়ে চোয়াল শক্ত হয়ে যায় তার। চোখ দুটো আগুনের ফুলকি ন্যায় জ্বলে ওঠে। চোখের সাদা অংশ মুহূর্তেই লাল বর্ণ ধারণ করে। হিংস্র বাঘে নাই এদিক সেদিক চোখ বোলায়। দাঁতে দাঁত চেপে চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বারান্দার দিকে চলে যায়। নিচে এসে আয়াত খেতে বসে পড়ে। খাওয়া দাওয়া শেষ প্রায় পর্যায়ে এমন সময় বাড়িতে প্রবেশ করে আয়াতের মা বাবা আর ভাই। খাওয়া রেখে হাত ধুয়ে দৌড়ে যায় তাদের কাছে। মেয়েকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে রোমানা। আয়াত শক্ত করে জড়িয়ে ধরে তার মাকে। এর মধ্যে হাজির হয় জামশেদ আর মাহফুজা। রোমানা মেয়েকে ছাড়িয়ে এগিয়ে যায় মাহফুজার দিকে। জামশেদ আর আতিক দুজন দুজনের সাথে কুশল বিনিময় করে। আহিল এসে আয়াতকে জড়িয়ে ধরে। আপু জানো আমি তোমাকে কত মিস করেছি? আমিও আমার ভাইকে কত মিস করেছি। মিথ্যে কথা, তুমি আমাকে একটু মিস করনি। না, একদম এমন ভাবে বলবি না। আমি সত্যি তোকে অনেক মিস করেছি। এরপর আহিল আয়াতকে ছেড়ে দিয়ে অবাক চোখে পুরো বাড়ি দেখতে থাকে। আপু এই বাড়িটা তো অনেক সুন্দর। হ্যাঁ, এই বাড়ির মানুষগুলো অনেক সুন্দর, সাথে অনেক ভালো। আপু তুমি কি এখন থেকে সবসময় এই বাড়িতেই থাকবে? না বোকা ছেলে, কি বলছিস? আমি তো এমনি কয়েকদিনের জন্য থাকতে এসেছি, এরপর চলে যাব। আর তোদের ছেড়ে আমি কিভাবে অন্য কোথাও থাকবো বোকা ছেলে? কিন্তু মা তো বলেছে তুমি এখন থেকে এখানেই থাকবে। চমকে আহিলের দিকে তাকাই আয়াত। কি বলিস? আমি এখানে কেন থাকতে যাব? আর মা কেন তোকে এ কথা বলেছে? জানি না। তোর ভুল হয়েছে হয়তো শুনতে। এখন এসব বাদ দে, চল আমার সাথে। মাহফুজা ও রোমানা নিজেদের গল্প করতে ব্যস্ত। জামশেদ আর আতিক সাহেব ও নিজেদের মধ্যে কথা বলছে। আয়াত আহিলকে নিয়ে এগিয়ে যায় রোশনির দিকে। আহিল রোশনিকে দেখে আয়াতকে জিজ্ঞেস করে, উনি কে আপু? ও হচ্ছে রশনি। আর রশনি কথা শেষ করতে পারে না আয়াত, তার আগে থামিয়ে দেয় রোশনি। থাক, আর বলতে হবে না। আমি জানি ও তোমার ভাই। এরপর আহিলের গাল টেনে তাকে জিজ্ঞেস করে, কেমন আছো বাবু? আহিল চোখ কুচকায়। এই আমি মোটেও বাবু না, আমার বয়স 12 বছর। আল্লাহ, আমি খুবই দুঃখিত। আমি বুঝতে পারিনি তুমি যে এত বড়। আসলে আমি চশমা ছাড়া চোখে দেখি না, এজন্য তোমার বয়সটা ঠিকভাবে বুঝতে পারিনি। বলে আয়াত রোশনি দুজনেই হেসে ওঠে। সবে কি উপর থেকে শকুনের নজর দেখে চলেছে অনন্যা। বিড়বিড় করে বলে, যত সব আদি খেতা, এতদিন মেয়ে একা ছিল, এখন পরিবার সহ এসে জুটেছে। ডিসগাস্টিং। বলে সেখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলা আজ খান বাড়িতে অনুষ্ঠান আছে। আয়াত বারান্দায় বসেছিল। সেখান থেকে নিচে উকি মেরে দেখছিল সুইমিং পুলের পাশে খালি জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। মনে হচ্ছে কোনো বিশেষ অনুষ্ঠান আজ। আজ সবার থেকে জিজ্ঞেস করছে আজকে কিসের অনুষ্ঠান। কেউ কিছু বলেনি। রোশনিকে বার কয়েক জিজ্ঞেস করেও কোনোরূপ উত্তর পায়নি। তাই জানার আশা আয়াত ছেড়ে দিয়েছে। সন্ধ্যা হলে দেখা যাবে। আয়াতের রুমে হুড়মুড়িয়ে প্রবেশ করছে রোশনি। হাতে বড় বড় কয়েকটা শপিং ব্যাগ, সাথে দুটো মেয়েও এসেছে। রোশনির ডাকে বারান্দা থেকে ভিতরে আসে আয়াত।
আয়াতকে টেনে এনে খাটে বসায় রোশনি। ব্যাগ থেকে দুটো শাড়ি বের করে আয়াতকে বলে যেটা পছন্দ হয় সেটা চয়েস করে পরে নিতে। হাতে সময় বেশি নেই, অলরেডি মানুষ আসা শুরু করে দিয়েছে। আয়াত অবাক চোখে একবার শাড়ির দিকে তাকায়, সেদিকে একবার তাকায় রোশনি। কিছুটা আন্দাজ করতে পারে আয়নের মনে কি চলছে। আয়াতের দিকে তাকিয়ে রোশনি শান্ত দৃষ্টিতে বলে, এত অবাক হওয়ার কিছু নেই, আজকে সবাই এরকম সাজবে। আর শাড়ি গহনা সব মম পাঠিয়েছে তোমার জন্য। সকালবেলাতে তেমন কিছুই কিনোনি, তাই তোমাকে এগুলো পরতে বলেছে। এরপর মেয়ে দুটোর দিকে ইশারা করে বলে, এরা হচ্ছে মেকআপ আর্টিস্ট, আর এরা এখন তোমাকে সাজাবে। আয়াত আবারও মেয়েগুলোকে দেখে নেয়। আয়াত কিছু বলতে যাবে, তখনই থামিয়ে দেয় রোশনি। কথা পরেও বলা যাবে, এখন বেশি সময় নেই, জলদি রেডি হয়ে নাও। এদিকে আমার মেকআপ আর্টিস্টরা আমার জন্য অপেক্ষা করছে, সময় বেশি নেই। গেস্টরাও সব আসা শুরু করেছে। এখানে আব্বুর কোম্পানি থেকে শুরু করে অনেক নামকরা লোক আসবে, তাই মম সবাইকে সুন্দরভাবে সেজে গুজে পরিপাটি হয়ে যেতে বলেছে। বলে রোশনি ধপাধপ পা ফেলে চলে যায়। আরে রশনি শোনো তো। রোশনি আয়াতের কথা না শুনে চলে গেছে। শাড়ি দুটো নিয়ে বসে আছে আয়াত, বদ্ধ ডোটানায় পড়ে গেছে। কি করবে সেটাই ভাবছে। এত ভারী শাড়ি, হেভি মেকআপ সে কখনো করেনি। পাশ থেকে একটা মেয়ে বলে ওঠে, ম্যাম একটু জলদি কোঅপারেট করুন আমাদের সাথে, আমাদের হাতে বেশি সময় নেই। আমাদের উপর অর্ডার আছে, 1 ঘন্টার মধ্যেই আপনাকে রেডি করে দিতে হবে।